ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। আপনি যে প্রাণ তৈরি করতে পারেন না, আপনি সেই প্রাণকে বলতে পারেন না মাত্র 3 জন হত্যা হয়েছে, 10 জন হত্যা হয়নি। আর সেজন্যই তো জুলাই বিপ্লব হয়েছে। একজন হত্যা হবে কেন? চেয়ারে বসা নিয়ে আপনি কেন হত্যা করবেন? আপনাকে এই ক্ষমতা দিল কে? ও, আপনি তাহলে এই ত্রাসের রাজত্ব করে জিততে চান, সে আশা পূরণ হবে না ইনশাল্লাহ। আজকে কি বিএনপি সেই সিগন্যাল দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামকে? তো বড় ভুল হবে। তাহলে এই অমানুষত্ব যাদের মধ্যে আছে তাদেরকে যদি ভোট দেওয়া হয়, তারা যদি ক্ষমতায় যায়, তারা কি আবার আগের মতো পুনরাবৃত্তি করবে? তুমি যদি বিএনপির কথা না শোনো, বিএনপিকে ভোট না দাও, তাহলে তোমার করুণ পরিণত ওয়েট করতেছে। এটাই 2008 সালে করে আসছে আওয়ামী লীগ। ইন February 2008, Bangladesh Army Chief Moyun Ahmed came to India on a 6-day visit. He called on me too. During the informal interaction, I impressed upon him the importance of releasing political prisoners. He was apprehensive about his dismissal by Sheikh Hasina after her release. But I took personal responsibility and assured the general of his survival after Hasina returned to power. আজকে যে এই হায়নার মতো পরিস্থিতি সৃষ্টি করলেন, তাহলে আপনি ইলেকশনে জিতে কি করবেন? শেরপুরের ঝিনাইগতিতে শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ডের ঘটনায় কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে। সেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে রেজাউল করিম নিস্তেজ হয়ে পড়ে আছেন, তাকে একাধিক লোক আঘাত করা হচ্ছে এবং সাপের মতো পিটিয়ে তাকে হত্যা করা হলো। তার আগে এখানে যেই অভিযোগটা, ওখানে যারা ছিলেন উপস্থিত তারা যেটা করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ওখানে জামায়াতের যারা ছিলেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, যে ওখানে গেলে একটা ফ্যাসাদ তৈরি হবার পরিষ্কার সম্ভাবনা তারা দেখছেন এবং তারা বলছেন যে যা হওয়ার হবে আপনারা না, তারা বলছেন যে আমরা নিরাপত্তার জন্য এখানে আছি। তাদেরকে উত্তর দিয়েছেন তারা, এটা ভিডিওতে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে যে নিরাপত্তা আল্লাহ দিবেন, আমাদেরকে যেতে হবে। তো এরপরে এই ঘটনাটা ওখানে ঘটলো এবং তারপরে এই হত্যাকাণ্ডটা ঘটলো। এখানে আসলে দায় আপনি কাকে দিতে চান? ধন্যবাদ আপনাকে। আপনার মতো আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। শহীদ ওসমান বিন হাদি পর এই দ্বিতীয় শহীদ। এদেশ এ ভার কতখানি বহন করতে পারবে? এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আজকে কিন্তু কড়া ভাষায় বলেছেন যে এই ধরনের কাজ যদি করে ভয়ভীতি সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে যদি কায়েমি স্বার্থবাদীদের উদ্দেশ্য হাসিলের জন্য একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিততে চাওয়া হয়, তাহলে সেটা ভুল হবে। এবং আমরা যেমন বলেছি ভোট কাউকে কারচুপি করতে দেওয়া হবে না, আমরাও করব না। ঠিক সেরকম এখন থেকে একটা মানুষকে, আমরা তো এটা জুলাই অভ্যুত্থানের আগে দেখেছি, জুলাই অভ্যুত্থান থেকে তো এই শিক্ষাটা না উচিত ছিল। যারা আজকে এই জনসভা করতে পারছেন, সারা দেশে ঘুরতে পারছেন, যারা কথা বলতে পারতেছেন, তা তো গত 17 বছর ছিলেন না কোথাও। গত 17 বছর তারা ছিলেন। আজকে যে এই হায়নার মতো পরিস্থিতি সৃষ্টি করলেন, তাহলে আপনি ইলেকশনে জিতে কি করবেন? এই যে আপনি যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে আজকে মানুষকে এইভাবে মেরে মৃত্যুবরণ করালেন, শহীদের দরজায় পৌঁছে দিলেন, তাহলে এই অমানুষত্ব যাদের মধ্যে আছে তাদেরকে যদি ভোট দেওয়া হয়, তারা যদি ক্ষমতায় যায়, তারা কি আবার আগের মতো পুনরাবৃত্তি করবে? এটা একটা নাম্বার 1। নাম্বার 2, আমি বারবার বলতেছি যে এবারে ইলেকশনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, পুলিশ বলতে হবে নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে এই সেই দায়িত্বের জায়গা যদি আরেকটু মেনশন করে বলেন। জামাতের ওখানকার জেলার নেতারা ওখানে মানে অনেকেই এটা বলছেন যে তারা ইচ্ছা করলে এটা এড়াতে পারতেন, এই ঘটনাটা এড়াতে পারা যেত, এবং তারা যদি পুলিশের কথা শুনতেন, সেনাবাহিনীর কথা শুনতেন, তাদেরকে কিন্তু তারা কর্তব্য পালন করতে দেন নাই। আবার এই মানুষটার যিনি মৃত্যুবরণ করেছেন তার জানাজা হচ্ছিল, সেখানেও জামাতের কোনো সিনিয়র নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা দেখলাম না। তো সেইটাও কি মানে দুইটা জিনিস আমি আপনাকে বলি। যদি জামাতের এই কথাটা বলছে এটা এড়িয়ে যাওয়া যেত, তাহলে বোধহয় এতগুলো আর্মি আহত হতো না। আপনি একটা জিনিস বলেন, একদিকে বলতে তাহলে জামাত ওখানে গেছে, যা ওখানে কি হয়েছিল? ওখানে মিটিংটা কাটছিল। মিটিংটা কি দুই দলের কোনো মিটিং ছিল? না।
আপনি দেখেন ওখানে আপনি তো সমাবেশ করা তো আপনার একটা অধিকার, জি, আপনি সেই অধিকারটাকে হরণ করতে চাবেন। আচ্ছা ধরে নিলাম আপনার কথা যে জামাতের কেউ ওখানে যেও না, তাহলে এতগুলো সেনা সদস্য যে আহত হলো, এতগুলো মানুষ আহত হলো, এটা কি জামাতের দ্বারা হলো? আপনি তো একটা জায়গায় দেখাতে পারতেছেন না এখন পর্যন্ত। আপনি যেটা বললেন যে জামাতের সিনিয়র লিডাররা গেছেন বা যাননি, সেই উত্তরটা পরে দিচ্ছি। এখন পর্যন্ত বলেন তো বিএনপির পক্ষ থেকে এই মানে কি বলবো, এরকম একটা নিষ্ঠুর একটা মানে অমানবিক কাজের জন্য কি তার আজকে তো তার নেতা 3-4 জায়গায় জনসভা করছেন, এর জন্য কি দুঃখ প্রকাশ করছেন? কি তার বিএনপির মিডিয়া সেল, বিএনপির মাহাদি আমিন তিনি নির্বাচনী দায়িত্বে রয়েছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন এটা কোনোভাবেই কাম্য না, এবং তিনি বলেছেন যে এটা এড়াতে পারতেন সেই ঘটনাও তিনি বলেছেন, এবং সবাইকে সংযত থাকার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে আমাদের দেশের কালচারটা কি? আমাদের দেশের কালচার হচ্ছে একটা পার্টির চেয়ারম্যান বা আমিরের কথায় আমিরের কাছ থেকে এগুলো আসা উচিত বলে সবসময় জনগণ ভাবে। যখন যেখানে যে কেউ যদি আত্মাহতি হয়, শহীদ হয়, সঙ্গে সঙ্গে কিন্তু দলের প্রধান সেখানে যান। আজকে আপনি যেটা বললেন যে আজকে সেন্ট্রাল নেতৃবৃন্দর 3 জন অলরেডি ওখানে গিয়েছেন, ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয়েছিল যারা, তাদেরকে দেখতে গিয়েছেন, এবং ঢাকায় একজনকে নিয়ে আসার কথা ছিল, তাকে আনা হয়নি, তাকে ময়মনসিংহেই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সো জানাজায় যেতে পারা যায়নি, কারণ আজকে অলরেডি অনেক জায়গায় অনেক কমিটমেন্ট ছিল, যে কমিটমেন্টগুলো হয়তো কি করতে হতো, পোস্টপোন করতে হতো যদি আমির সাহেবকে ওখানে যেতে হতো। কিন্তু দলের নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল উপরে, তারা অবশ্যই গেছে বলে আমার ধারণা, আমি যতটুকু জানি। জি, না ওটা দেখে বিশেষ করে ওই ছবিটা যখন আসে আবার এবং সোশ্যাল আপনি মিডিয়ায় পিটিয়ে একটা লোককে মারতেছেন, জি, চিন্তা করেন তো, আপনি একটা লোককে পিটিয়ে মারতেছেন। এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এইটা আমাদেরকে দেখতে হবে। এই জন্য কি আমরা এই রাজনীতি করছি, এই জন্য কি আমরা ইলেকশনে যাচ্ছি। তাহলে আপনি ইলেকশনের দিন যত ঘনিয়ে আসতেছে, সংযম প্রদর্শন করা, যেটা আপনাকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধ করতে হয়, আপনি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন কেন? জি, আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এত শঙ্কার কারণ কি? মানে কিভাবে আপনি এই কনফিউশনটা আপনার মধ্যে আসলো? যদি এর সাথে যুক্ত করে রাখি, বিএনপির অনেকেই মনে করেন যে এই এখন প্রশাসনে যারা আছে, এখন পুলিশে যারা আছে, তারা অনেকেই জামায়াতের মনোভাবাপন্ন। শুনেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, ওই দিকে আর যাবো না। আপনাকে একটা গ্রাফ দেখাই, যদি পারেন জুম করে দেখান। 181 জন গত 16 মাসে বিএনপি ইন্টারনাল কনফ্লিক্ট, এবং তাতে হত্যা হয়েছে। এবং এই হত্যার মধ্যে কে কে আছে সেটাও বলে দিই। বিএনপি আছে, যুবলীগের আছে, যুব দলের আছে, ছাত্রলীগের আছে, কৃষক দলের আছে, সাধারণ ছাত্র আছে, ব্যবসায়িক আছে, নাইট গার্ড আছে, সাধারণ মানুষ আছে, এই যে পুরা, এবং সবজি বিক্রেতা পর্যন্ত আছে। এই 1.5 বছরে আজকে আপনি যে কথাটা আমার সম্মানিত ভাই বললেন, উনি তো বললেন যে হ্যাঁ ম্যানিফেস্টো প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে ইউনো সাহেব, এটা কিন্তু কোনো দলের অনুষ্ঠান না, লোকাল ইউনো সাহেব অনুষ্ঠান আয়োজন করে। সেই অনুষ্ঠানে যে আমি সামনের সিটে আগে গেলাম, আমি বসে আছি, আমাকে তুলে দিতে হবে কেন? তাহলে আপনি ওই যে এই কথাটা কেন বললাম, হোয়াই দিস ইজ এ পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি আপনাকে একটা জিনিস শোনাই, কেন আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করতেছি। আমি 3টা কোশ্চেনের এখনো উত্তর পাইনি, সেজন্য আমি ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা করতেছি। সেই 3টায় প্রশ্নের উত্তর হচ্ছে, ভারত কেন বারবার বলতেছে বিএনপির সাথে, বলতেছে না কিন্তু বাংলাদেশে একটা নির্বাচন হলে নির্বাচিত দল যেই আসুক তার সাথে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব, সেটা না বলে তারা বলতেছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে ভারত কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো ভারত অলরেডি ডিক্লেয়ার দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। দ্বিতীয় আর একটা কথা কি বলছেন, যে যদি কারচুপি ইলেকশন না হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে না। সো ভারতে যে প্রিডিকশন করতেছে, ভারত জ্যোতিষীর যে ভূমিকায় আছে, এই ভূমিকাটার কারণে আমি বলতেছি। এবং আরও একটা জিনিস যেটা আজ পর্যন্ত মানে আমাদের কারো কাছে, জাতির কাছে ক্লিয়ার না, কি সেই অশনি সংকেত ছিল যার কারণে একটা দলের প্রধান এদেশে ফিরে আসতে পারেনি, কে কোন সিগন্যাল দিল। এবার আমি আপনাকে এই ভারতের এই কথাটার জন্য আমি এই বইটা দ্য কলিশন ইয়ার্স, এই কলিশন ইয়ার্সটা প্রণব মুখার্জির, এই প্রণব মুখার্জির পেজ নম্বর 114 থেকে আপনাকে একটু পড়ে শোনাই। ইন ফেব্রুয়ারি 2008, তার আগে দেশবাসীকে বলি,
2008-এর ডিসেম্বর মাসে হয়েছিল আমাদের ইলেকশন বাংলাদেশে, আর 2008 সালে হয়েছিল ইলেকশন। আর ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি কি বলতেছে শোনেন। ইন ফেব্রুয়ারি 2008, Bangladesh Army Chief Moyun Ahmed came to India on a 6-day visit. He called on me too. During the informal interaction, I impressed upon him the importance of releasing political prisoners. He was apprehensive about his dismissal by Sheikh Hasina after her release. But I took personal responsibility and assured the general of his survival after Hasina returned to power. অনেকে বলে যে আমি নাকি বই থেকে অল্প একটু পড়ি, বাকিটুকু পড়ি না, সেজন্য আপনাকে বই দিয়ে দিলাম। 2008 সালের ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি বলতেছে ময়ূর আহমেদকে যে আপনার চাকরি যাবে না, চিন্তার কোনো কারণ নাই, শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং আপনার চাকরিটা থেকে যাবে। 2008 সালের ফেব্রুয়ারিতে, 2008 সালের ডিসেম্বরে আমরা ইলেকশন করতে যাচ্ছি, ইলেকশন করব, উনি ফেব্রুয়ারি মাসে বলে দিল কিভাবে? আজকে সেই জিনিসগুলো এখানে কি উদীয়মান, এই যে হত্যাযজ্ঞ, এগুলো সব হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। অল আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্ট। কেন এই পার্ট? যে বিএনপির সাথে তুমি যদি বিএনপির কথা না শোনো, বিএনপিকে ভোট না দাও, তাহলে তোমার করুণ পরিণত ওয়েট করতেছে। এটাই 2008 সালে করে আসছে আওয়ামী লীগ। 2008 সালে কি করছে? 2008 সালে এই জনাব তারেক রহমানকে মারছে, মৃত্যু মুখে পতিত করছে, কোকোকে মৃত্যু মুখে পতিত করছে, করে পুরা ভোটারকে দেখাইছে যে বিএনপির এই করুণ অবস্থা, তুমি যদি বিএনপির পক্ষে ভোট দাও তোমারও এই করুণ অবস্থা হবে। আজকে কি বিএনপি সেই সিগন্যাল দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামকে? তো বড় ভুল হবে, তাহলে বড় ভুল হবে। 2006 সালে মানে 111-এর থেকে যদি শিক্ষা না নিয়ে আর একটা 111-এর চিন্তা করে থাকেন, এবং এরকম আর যারা বলতেছেন একজন দুইজন না, প্রতিটা মানুষের প্রাণের মূল্য আছে। আপনি যে প্রাণ তৈরি করতে পারেন না, আপনি সেই প্রাণকে বলতে পারেন না মাত্র 3 জন হত্যা হয়েছে, 10 জন হত্যা হয়নি। আরে সেদিনই তো জুলাই বিপ্লব হয়েছে, একজন হত্যা হবে কেন? চেয়ারে বসা নিয়ে আপনি কেন হত্যা করবেন? আপনাকে এই ক্ষমতায় দিল কে? ও, আপনি তাহলে এই ত্রাসের রাজত্ব করে জিততে চান, সে আশা পূরণ হবে না ইনশাল্লাহ। আর এই যে ভারতের যে আগের মতো ভবিষ্যৎবাণী, ভারত আপনাকে আবার ক্ষমতায় বসাবে, সে আশাও পূরণ হবে না ইনশাল্লাহ। তাতে যাই হবে তাই এই দেশের জনগণ ফেস করবে, এবং এই জন্য বিপ্লব হয়েছে। কিন্তু আপনি কি বলবেন যে জামায়াতের আমিরের সাথে তো ভারতের কোনো পর্যায়ের কোনো বৈঠক হয় নাই? আমি আপনাকে দুইটা জিনিস বলি। জামাতের আমির সাহেব হচ্ছে একটা মানুষ যে প্রকাশ্যে বলে দিছে যে একটা দেশ অনুরোধ করছে যে আপনাকে আমি দেখতে আসছি, আপনি অসুস্থ, আপনাকে দেখতে আসছি, আপনি এই কথাটা গণমাধ্যমে দিয়েন না। জি, সে কথাটা তিনি নিজেই প্রকাশ করে দিছেন। যেটা উনি বলছে এটাও না বলা ঠিক হয়নি। আমাদের কাছে সময় আসতেছে, ওনারাও আসছে, আমাদের সাথে ওনাদের দেখা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন তো, জয়শঙ্কর সাহেব আসলেন কবে? জানাজা পড়তে, তাই না? উনি অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে বসছেন? হোয়াই একটা পলিটিক্যাল পার্টির সাথে কেন ইন্ডিয়া বসতেছে বারবার? আপনি বলেন না, একটা দেশের ফরেন মিনিস্টার আসলো, সে তো কি হবে, রাষ্ট্রীয়ভাবে হোটেলে বসুক, তার অ্যাম্বাসিতে বসুক, তিনি সংসদ ভবনে গেলেন, বসেছেন, ভালো কথা, জানা যায় অংশগ্রহণ করবেন। ওখানে কেন একটা পলিটিক্যাল পার্টির সাথে হলো? কেন আর কোনো দল নাই? সিপিবি নাই, এনসিপি নাই, কার সাথে হলো না? তাহলে আপনার সম্পর্ক কি? ইন্ডিয়া একটা দলের সাথে সম্পর্ক করতে চায়, ঠিক বিগত দিনের মতন। বিগত দিনে যেমন আওয়ামী লীগকে পছন্দ করছিল, আজকে বিএনপিকে পছন্দ করতে চায় কেন? বিএনপির চেয়ারম্যান তিনি এক জায়গায় বলেছেন যে তলে তলে একসঙ্গেই ছিল এই 16 বছর, এক দল বাইরে চলে গেছে আর এক দল আছে, মানে তারা এই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। তিনি কাকে মিন করছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনার এই কথা উত্তর দেওয়ার আগে একটা জিনিস দেখাই। মানবজমিন আসছে ভোটার সম্মানী রসিদ, কে ইস্যু করছে জানেন? ইস্যু করছে, আমি বিএনপির কথা বলবো না, আমি একদম বলেছি, আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী সাহেবের কাছে কত টাকা পাওয়া যায় জানেন? 1700 কোটি টাকা। সে 1700 কোটি টাকা ঋণ খেলাফি। আচ্ছা, এবং আপনি একটা জিনিস দেখেন, বিএনপি 43 জন ঋণ খেলাফিকে যে দিলেন, এই জায়গায় সম্ভবত একটু নোক্তা দিতে হচ্ছে। সম্ভবত এই কার্ডটা ভুয়া, এবং সেটা দ্য ডিসেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এটা দেখিয়েছে এই কার্ডটা আসলে ঠিক। আচ্ছা, যদি কার্ডটা ঠিক না তাহলে তো খুবই ভালো কথা। আমাকে এখন যে জায়গায় যাচ্ছি, যে এটা যদি ঠিক হয়ে থাকে, এনআইডি আর বিকাশ নম্বর চাইছে, এরকম কোনো কিছু দেখাতে পারেনি।
প্রথম কথা হলো যে মেয়েরা যখনই গেছে, আপনি একটা জিনিস, ভোট চাইতে গেছে, আপনি বলতেছেন 99 কল করে এদেরকে কি করেন, এদেরকে পুলিশে ধরিয়ে দেন। আপনি এমন একটা কথা বলছেন মেয়েদের সম্পর্কে, আমাদের মায়েদের সম্পর্কে, যে কথাটা আমার মুখে আমি আনতে পারি না, বাধে না, আমি আনতেই পারি না।